আমি আর ডিরেক্টলি কাউকে অ্যাটাক করব না, শুধু বলবো যে ধরেন আসিফ নজরুলের মতো নিম্ন জাতের লোকজন যখন ক্যাবিনেটে থাকে, ইউর ফিনিশড এজ এ কান্ট্রি, ইউ কুড জাস্ট ইটস ফিনিশড, দেয়ার ইজ নো ফিউচার ইন দিস কান্ট্রি। যে রাজনীতি হলো খুব এক্সপেন্সিভ বিজনেস, মানেটা কি? ও ডেফিনেটলি ইটস এ ভেরি এক্সপেন্সিভ বিজনেস। এটাতে একটা দল, বিশেষ করে কোনো দল চালাতে গেলে অনেক ধরনের খরচ আছে, এটা কোনো অ্যাভয়েড করা যায় না। আমি নিজে দেখেছি এবং আমি সেজন্য অ্যাভয়েড করেছি। অনেক নতুন দল আসছে আমার কাছে নেতৃত্ব দেওয়ার জন্য, আমি না করেছি বলে আমার সেই রকম টাকা নেই একটা দল চালাবার। আমি সংসারের টাকা দিয়ে আমি দল চালাবো, এটা হয় না। আর বেতনের টাকা দিয়ে দল চালানো খুব কঠিন। তো এটা ঠিক, এইটা কোনো ট্রান্সপারেন্সি নাই। আমি একটা প্রোগ্রামে দেখছিলাম, একজন বলছিল যে আমার ওয়েলথ, আমার স্যালারি এগুলি প্রাইভেট ব্যাপার। সে কিন্তু একটা সেমি পাবলিক ফিগার ছিল, ইটস নট এ প্রাইভেট বিজনেস। এটা এখানে আমার ব্যাপারে একটা ইনকোয়ারি তুলেছিল যে নির্বাচনের সময় যে এতগুলি বেতন কোত্থেকে পেল। আমার বেতন IMF-এর আমার পে স্লিপ আছে, সো খুব বড় বেতন, কিন্তু এটা বেতন এবং IMF-এর বেতনে কোনো কর বসানো যায় না। তো তখন NBR চুপ হয়ে গেছিলো। আমার এখানে ইনকোয়ারি করেছিল যে আমাকে ধরতে পারে কিনা, এই অজুহাতে আমাকে ধরে জেল টেল দিতে পারে কিনা, কিন্তু আমার IMF-এর বেতন ইজ নট টাচেবল। তো সবার ইনকাম সোর্স অত পরিষ্কার না এবং দল চালানো হিউজ এক্সপেন্স। আমি একটা মিটিং করতে গেলে কত টাকা খরচ হয়। এই যে ছেলেরা যে মিটিং করলো মানিক মিয়া অ্যাভিনিউতে, লোকে বলে 50 থেকে 200 কোটি টাকা খরচ হয়েছে। কোথা থেকে আসলো টাকাটা আমি জানতে চাই। আর মানিক মিয়া অ্যাভিনিউতে কেন সরকার তাদেরকে একটা নিবন্ধিত না যে দলটি তাদেরকে এই অনুমতি কেন দিল, অনেক প্রশ্ন আছে। আর এতগুলি টাকা পেলো কোথায়? সো টাকা বাংলাদেশ পলিটিক্সে হ্যাজ বিকাম আ ফ্যাক্টর। এটা আনফর্চুনেটলি শেখ হাসিনা এটাকে আরও ইম্পর্টেন্ট করেছে, কারণ টাকা দিয়ে অনেক কিছু চলে। নমিনেশন পাওয়া, নির্বাচনের সময় নমিনেশন বাণিজ্য যে হবে, এটা তো আপনি এটা সম্বন্ধে ধারণা আছে। সব দলই করবে, তাদের নমিনেশন বিক্রি করবে, এটা দিয়ে তারা টাকা তুলবে। ইটস বিকাম পার্ট অফ বাংলাদেশ পলিটিক্স। যাই হোক, এই সরকার আসার পরে অর্থনৈতিক যে সমস্ত রিফর্মসের কথা বলছে বা যে কার্যক্রমগুলো শুরু করেছে, অর্থনীতিতে আসলে কোনটা ছিল ভুল সিদ্ধান্ত? অর্থনীতিতে ব্যাংকিং রিফর্ম ছিল ক্রিটিক্যাল। যারা ডিফল্টার তাদের এটা হলো একসঙ্গে কাজ করতে হয়, অর্থমন্ত্রী একা পারে না। অর্থমন্ত্রী এবং আইনমন্ত্রী মিলে এটা করতে হয়। আইন উপদেষ্টা তো একটা ইউজলেস একটা লোক, সেকেন্ড ক্লাসও বলবো না, তাকে থার্ড ক্লাস একটা লোক বলবো। তার যোগ্যতা এই পজিশনের জন্যে নাই। এবং যদি ব্যবস্থা করা যেত যে যারা ব্যাংক ডিফল্টার তাদের অ্যাসেট সিজ করার, তাড়াতাড়ি সিজ করার একটা ব্যবস্থা করা যেত, তাহলে ব্যাংক ডিফল্ট রেট এখন এটা চুঙ্গে যেত না। এখন কিন্তু হিস্টোরিক্যাল হাই ব্যাংক ডিফল্ট। আওয়ামী লীগের টাইমের চেয়ে বেশি এখন ব্যাংক ডিফল্ট। এটা কি করে হয়? আমার প্রশ্ন হলো এটা কি করে হয়? তোমরা ব্যাংক ডিফল্টের প্রচুর অ্যাসেটস আছে, অ্যাসেট সিজ করা আমাদের আইনি ব্যবস্থায় কোনো সুযোগ নাই। এটা ঠিক না করলে কোনো ইমপ্রুভমেন্ট হবে না। ব্যাংকস আর ক্রিটিক্যাল টু দ্য প্রাইভেট সেক্টর গ্রোথ, দে আর জাস্ট ক্রিটিক্যাল। অ্যান্ড ব্যাংকসগুলির পুরো গভর্নেন্সে ডিফেক্টিভ। নির্বাচনটা পরে কেন দেবে আপনার মনে হচ্ছে? তার কারণ তারা তো বলছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। আমার জাস্ট ভিতরের আমার ধারণা, কারণ যারা দুর্নীতি করছে অনির্বাচিত একটা গোষ্ঠী, তারা খুব সহজে ক্ষমতা ছাড়বে না আমার বিশ্বাস। তারা এই সুযোগটা নিবে, তারা 3-4 বছর দেশটাকে লুট করে তারপরে যদি শান্ত হয় তারা যাবে, তার আগে যাবে না। এটা সম্ভব না। এটা কি আপনার অভিজ্ঞতা থেকে বলছেন নাকি না কোনো খবর রয়েছে আপনার কাছে? খবর আমার ওদের মধ্যে যে আলোচনা হয় এটার থেকে আমি যে শোনা যায় যে এটাই তাদের পরিকল্পনা। তো আমি অফিশিয়াল স্টেটমেন্টগুলি আমি বিশ্বাস করি না। আমি দেখবো এপ্রিলে দেখবো কি অবস্থা দাঁড়ায়, তারপরে বোঝা যাবে, ঠিক না? বেশি দিন তো বাকি নাই না। এখন তো তারা নির্বাচনের তফসিল বা শিডিউল তারা অ্যানাউন্স করুক, দেখা যাক। অনেক কারণ পাওয়া যায় নির্বাচন না করার। দেখবো আমরা কি করে, তারা কোন পথে তারা যায় এখনো বোঝা যাচ্ছে না। কিন্তু এই পরিস্থিতি সামাল দিবে কিভাবে?
তাদের বিরুদ্ধে কোনো বিরাট আন্দোলন হবে আমার ধারণা না, কারণ বাংলাদেশে একটা বিরাট আন্দোলন হয়েছে, জনগণ আবার দ্বিতীয়বার ওরকম করে জেগে ওঠার এত সহজে হবে না। সো এটার সমস্যা আছে, তো এটা সামাল দিতে পারবে তারা। এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনীতি, তাতে এই ভূ রাজনীতির কোনো প্রভাব আছে কিনা? এই সবসময় থাকে। বাংলাদেশ দশম শতাব্দীর পর থেকে এটা বাইরের থেকে চালিত এই দেশটা, সো এটা বাইরের প্রভাব তো পড়বেই। এই মুহূর্তে বাইরের বড় শক্তি যারা বাংলাদেশে ইন্টারেস্টেড, আমেরিকা আর ভারত, তাদের পছন্দের এবং অপছন্দের দল আছে এবং তাদের পৃষ্ঠপোষকতা করছে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি করছে, আর তাদের বিরোধিতা করছে। খুব দুশ্চিন্তা। আমেরিকানরা তো চায় তাদের পছন্দের সরকার, আর আমেরিকানরা চায় গণতন্ত্র। আমি ওদেরকে বুঝিয়েছি এই দুইটা একসঙ্গে পাবে না। গণতন্ত্র চাও, না হলে তোমাদের পছন্দের সরকার চাও, দুইটা তুমি পাবে না। তারা জিনিসটা বুঝে না। তারা বলে না, আমাদের পছন্দের সরকার হতে হবে আর গণতান্ত্রিকভাবে ওদেরকে আনতে হবে। ওকে, চেষ্টা করো। সো তাদের পছন্দের এর অপছন্দের দল আছে, যাদেরকে অপছন্দ করে তাদেরকে বিভিন্নভাবে তারা অসুবিধায় ফেলার চেষ্টা করছে, এখনও করছে। সো এটা তারা সেই দলটি রোধ করতে পারবে কিনা আমার সন্দেহ। তাদের সেরকম দক্ষতা এবং বুদ্ধি আছে কিনা দেখা যাক। না, কিন্তু তাহলে তো মানে পুরো জিনিসটাই অস্পষ্ট, মানে অনিশ্চিত। জি, মানে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করলাম, যে গণতন্ত্র ফিরে আসবে বলে আমরা খুব বেশি আশাবাদী হলাম, এখন তো দেখি আবার আপনি যেটা বলছেন, তাই আমরা তো আবার দেখি যে অনিশ্চয়তার মধ্যেই ডুবে যাচ্ছি আবার ডেফিনেটলি। এবং সবচেয়ে সমস্যা হলো যে নির্বাচনের সময় তারা কোন দল সুযোগ সুবিধা পায় এই সরকারে সেটা বোঝা যাচ্ছে না। মনে হয় এনসিপি পাবে, এবং সেটা একটা সরকারের সমর্থন, এই সরকারের দল, তারা বি টিম। এখন এটা এই সরকারের দ্বারা কতটুকু একটা সুষ্ঠু নির্বাচন পাওয়া যাবে এই ব্যাপারে আমাদের অনেকের সন্দেহ আছে। তাদেরও একটু চিন্তা করা উচিত। তাদের একটা এজেন্ডা আছে, তারা একটা দলকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, এবং বড় দল যেটা এখন আছে বিএনপি, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এটাকে কোনো মতে সাইডলাইন করা তাদের উদ্দেশ্য। দেখা যাক তারা পারবে কিনা আমার সন্দেহ, কিন্তু এই প্রচেষ্টা চলছে। তাদের বদনাম করছে এবং চেষ্টা করছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে আটকায় রাখতে। না, যে দলটার প্রতি তাদের সমর্থন আছে প্রকাশ্যে বোঝাই যাচ্ছে, কিন্তু সেই দলটার অবস্থা তো আমরা লক্ষ্য করছি, দেশবাসীও লক্ষ্য করছে। এই অবস্থায় তারা কিভাবে টেনে নিয়ে যাবে? নির্বাচন একটা খুব জটিল প্রক্রিয়া হয় বাংলাদেশে। আমার এলাকায় আমি দেখছি 173টা ভোট কেন্দ্র, এগুলিকে দখল করা এবং দখল থেকে রক্ষা করা এটা খুব কঠিন কাজ। এবং সরকার যদি এই ব্যাপারে সিনসিয়ার না হয়, ইউ হ্যাড ইট, কোনো কিছু করার নাই। এটা জনগণ আপনার পক্ষে এটা কোনো ব্যাপার না। সরকারের একটা বড় ভূমিকা আছে, এবং আমি মনে করি যে এই সরকার doesn't come to the table with clean hands in the legal term. They have an agenda, and তাদের দ্বারা একটা ভালো নির্বাচন পাবেন না। ডক্টর রেজা কিবরিয়া, বারবার কি আমরা হতাশ হতেই থাকবো? এই মুহূর্তে তাই তো মনে হয়। আমরা এই সুযোগটা, একটা ভালো কিছু করার একটা সুযোগ ছিল, এটা আমরা হারিয়েছি এই সরকারের অধীনে, এবং এরকম সুযোগ আর আমার মনে হয় না ভবিষ্যতে আসবে। কেন হারালাম? আসবে না। এটা কেন হারালামটা কেন? এদের অদক্ষতা, এদের দেশ পরিচালনা, নিরামিষ দিয়ে বাংলাদেশ শাসন হয় না, এবং সবার কাছে ভালো মানুষ হওয়া যায় না। আমি আর ডিরেক্টলি কাউকে অ্যাটাক করব না, শুধু বলবো যে ধরেন আসিফ নজরুলের মতো নিম্ন জাতের লোকজন যখন ক্যাবিনেটে থাকে, ইউর ফিনিশড এজ এ কান্ট্রি, ইটস ফিনিশড, দেয়ার ইজ নো ফিউচার ইন দিস কান্ট্রি।